প্রিয় লিসেনার্স, আজকে আপনাদেরকে শোনাবো পাহাড়ের উপরের পুরনো কবরস্থানের মরাখেকো ভূতেদের লোমহর্ষক ইতিহাস উন্মোচনের গল্প। শুনতে থাকুন রাকিব হাসানের লেখা আজকের ভৌতিক গল্প ভূতের শহর। গল্প পাঠে আপনাদের সাথে আছে আমি পারভেজ মাহমুদ সজীব। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক মূল গল্প। আজকে শুনবেন গল্পের পঞ্চম পর্ব। একজন অল্প বয়সী মহিলাকে কবর উপর ভাসতে দেখলাম। খুলিতে এখনো লেগে রয়েছে কয়েক গোছা সোনালে চুল, ফ্যাকাশে গোলাপি একটা পোশাক পরনে, তাতে এখনো কাদা লেগে রয়েছে। দেহের অর্ধেক মাংস পোকায় মনে হচ্ছে খেয়ে ফেলেছে। খায়ে কিলবিল করছে, নড়ে বেড়াচ্ছে সাদা সাদা পোকা। পাশের কবর থেকে উঠল আরেকটা জওয়ান লোক। মাথায় কালো চুলগুলো পরিপাটি করে আঁচড়ানো, চোয়ালের হাড় ঠেলে বেরিয়ে আছে, চামড়া নেই, চোখও নাই। একটা চোখের কটর দিয়ে উকি দিয়ে আছে একটা উগড়ে পোকা। আমার দিকে তাকিয়ে হাসলো লোকটা। অর্ধেক ঠোঁট তার নাই, চোয়াল ভাঙা। হাসিটা ভীষণ ভয়ঙ্কর। কবর থেকে বেরোতে দেখলাম আরেকজন বুড়িকে। আতকে শিউরে উঠলাম আমি। তার চুল উঠে যাওয়া খুনের পিছনে কামড়ে ধরে চলছে অসংখ্য চকচকে ধূসর রঙের পোকা। ধীরে ধীরে আমার দিকে ঘুরল। এক কোঠরের চোখ অদৃশ্য, আরেক কোঠরে আজকে আছে একটা চোখ। মুখে মাংস নেই, শুধু হাড়। এক চোখ দিয়ে আমার দিকে তাকিয়ে তাকালো। পচে যাওয়া কালো ফুট পড়া একটা লোক উঠল। তার কবর প্রাণহীন মুখটা তুলে হা করে যেন বাতাসের স্বাদ নিল। তারপর তাকালো আমার দিকে। এখন তুমিও হলে আমাদের একজন, ফিসফিস করে বলল। পচা কালো লম্বা চিপ বের করে পছন্দ ধরার ঠোঁটটা একটু চাটল। এখন তুমিও মরা খেকোদের দলে, গড়স্থানের মরা খেকোভূত, গড়স্থানের মরা খেকোভূত। ওর সঙ্গে সুর মেলালো পোকা ধরা বুড়িটা। মাথার পিছনটা চুলকালো। গড়স্থানে স্বাগতম তোমাকে, জন লোকটা আমাকে বলল উদ্দেশ্য করে। মৃত জগতে স্বাগতম, তার মানে কিংবদন্তি সত্যি। আমি বললাম, রাতের বেলায় এই কবরস্থানের কবর থেকে সত্যি বেরিয়ে আসে মরা খেকোভূতেরা? কবরস্থানের উপর ভেসে বেড়াই? হ্যাঁ, কিংবদন্তিটা সত্যি, বুড়ি বলল ফেস ফেসে কণ্ঠে। রাতের বেলা কবরস্থানে চলাফেরা করে বেড়াই আমরা ঘুমাতে পারি না। আমাদের সঙ্গে চোখ দাও হ্যান্ডি, কবরের ওপর ভাসো। তুমিও আমাদের একজন। এখন তুমি এখন মরা খেকোভূত। পচা সুরপার লোকটা বলল। আমি ভূত হতে চাই না, চেঁচিয়ে উঠলাম। আমি কবরের উপর ভাসতে চাই না, আমি আমার দেহ ফেরত চাই। ওটা আর তুমি ফেরত পাবে না, ফিসফিসিয়ে বলল লোকটা। ওটা চলে গেছে, কর্কশ কণ্ঠে বলল বুড়ি মহিলা। গেছে গেছে গেছে। কবর থেকে উঠে আসা ভূতেরা সুর মেলায় সমন্বয়ে বলতে লাগলো, একদম সমস্বরে। তোমার দহে গেছে তো হ্যান্ডি, তুমি এখন আমাদের একজন। না, বিলাপ করে উঠলাম। বাতাসে ওঠানামা করতে লাগলো আমার চিৎকার। স্বাভাবিক মানুষের গানে সে শব্দ পৌঁছাবে না, তবে ভূতেরা শুনতে পেল। আমার চিৎকার উপেক্ষা করে বলল। আতঙ্কিত হয়ে দেখতে লাগলাম। আমাকে ঘিরে একটা চক্র তৈরি করছে ওরা। কঙ্কালসার হাতে হাত ধরে নাচতে শুরু করলো, যেন এটা মৃত্যের নাচ। পাতলা হয়ে এলো কুয়াশা, চাঁদের আলো ছায়ায় নেচে উঠল ওরা। অদ্ভুতভাবে দেহটা বাঁকিয়ে, আড়ষ্ট পা ফেলছে তালে তালে। ওদের পচা মাংসহীন মুখ, দাঁত বের করা হাসি, নাচছে নাচছে। আমি ওদের উপরে ভাসছি, ওদের দেহর কেন্দ্রস্থল ঢুকতে শুরু করছে। আমি অদ্ভুত কোনো আকর্ষণের চৌম্বকের টানের মতো টেনে নিচ্ছে আমাকে। অদৃশ্য শক্তিটা আমাকে টেনে নামিয়ে নিচ্ছে খোলা কবরটার দিকে। না, আমি আবার চিৎকার করে উঠলাম। আমি ভূত হতে চাই না, আমি কবরস্থানের বাসিন্দাও হতে চাই না, আমি আমার দেহটা ফেরত চাই। কিভাবে পাবো? জানলে বলো আমাকে প্লিজ। ভূতেরা ওদের ভূতের নাচ থামালো না।
ওরা থামাতে অদৃশ্য টানও বন্ধ হয়ে গেল। ওর দেহ ফেরত চাই। ঠিক করে হাসলো সোনালে চুলা বহিলটা। ওটা গেছে, বলল কালো স্যুট পর লোকটা। চক্র ছেড়ে দিয়ে ভেসে এগোলো আমার দিকে। আমি তোমাকে বলছি তোমার দেহটা গেছে, সমস্বরে বলে উঠল আবার সবাই। আমি জানি না ওটা গেছে, চিৎকার করে বললাম। আমি এখন ওটা ফেরত চাই। গেছে গেছে, ওরা সমস্বরে একঘয়ে কণ্ঠে গুঞ্জন তুলল সবাই। আর কখনোই ফেরত পাবে না ওটা। গুঞ্জন ছাপিয়ে পড়ল কালো স্যুট পরা লোকটা। কেন পাবো না? আমি চেঁচিয়ে জিজ্ঞেস করলাম। তুমি জানো না কেন? কে তোমার দেহ কেড়ে নিয়েছে? লোকটা জিজ্ঞেস করল। না, আমি জানি না। নীরবে হয়ে গেল ভূতেরা। যে লোকটা কথা বলছে সবাই তার দিকে ফিরে তাকালো। মিকি ব্রাউন তোমার দেহটা চুরি করেছেন। লোকটা বলল, ওর ফরক ফেলে দিয়েছ তুমি, ওকে রাগিয়ে দিয়েছ। ওটা দুর্ঘটনার না, আমি ইচ্ছা করে ফেলিনি। আমি বললাম, ওর সঙ্গে কথা বললে ওকে বোঝাতে পারবো। আমি ওকে তোমার দেহ ফেরত দিতে বাধ্য করব। মিকি ব্রাউন কখনো তোমাকে ক্ষমা করবে না, লোকটা বলল ফিসফিস করে। মিকি ব্রাউন খুব খারাপ ছেলে, আর ওর ভাই এতটাই নিষ্ঠুর। কারো কারো মতে ওরা শয়তানের চেলা। মিকি আর ওর ভাই মিলে ওদের শহরের অর্ধেকটা জ্বালিয়ে দিয়েছিল। সেজন্য ওদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। কর্কশ কণ্ঠে পুড়ে বলল। ওরা শহরে আগুন ধরিয়ে দিয়েছিল স্রেফ মজা করার জন্য। বহু লোক মারা গিয়েছিল, এত বেশি মানুষ। কথাটা শেষ করলো না মহিলা। মিকি ব্রাউনের কাছ থেকে আর তোমার দেহ তুমি ফেরত পাবে না, লোকটা বলল। ও এত বেশি খারাপ, কোনো মতেই আর ফেরত দেবে না তোমাকে। কিন্তু আমি বললাম, আমি ওটা ফেরত নেবই, চেঁচিয়ে বললাম। ও কত খারাপ তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। দেহটা আমার, ওর নই। ওটা ফেরত পাওয়ার কোনো না কোনো উপায় তো নিশ্চয়ই আসছে। আমার দেহটা আমার ফেরত লাগবেই। আচ্ছা, আছে, বলো ওকে, বিড়বিড় করে বলল বুড়ি মহিলা। কিভাবে? আমি চেঁচিয়ে উঠলাম। কিভাবে আমি আমার দেহ ফেরত পাবো? বলো আমাকে। সেটা তুমি নিজেই বের করে নাও, বুড়োটা জবাব দিল। নানাভাবে ভূতগুলোকে বোঝানোর চেষ্টা করলাম। ওদের কাছ থেকে কথা আদায় করতে চাইলাম, জানতে চাইলাম কিভাবে আমি দেহটা আবার ফেরত পাবো। কিন্তু কোনো মতে ও বলল না। ওরা আবার ওদের মরণ নাচ শুরু করলো। ওরা ওদের দিকে তাকিয়ে রইলাম, ওদের প্রাণহীন মুখের দিকে। অসহায় হয়ে বাঁচছি। ওদের ছায়াগুলো নাচছে, বিকৃত ভাঙাচোরা দেহগুলো উদ্ভট অঙ্গভঙ্গি করছেন। আবার সেই আকর্ষণ অনুভব করলাম। আমাকে টেনে নামাচ্ছে নিচে খোলা কবরটাতে। এই কবরের কাছ থেকে আমি পালাতে চাই। আজব আকর্ষণের টান থেকে আমি বাঁচার চেষ্টা করতে লাগলাম, কিন্তু পারছি না। পারতে হলে একটা দেহ দরকার। সে দেহটা কোথায় পাবো? নীরব নৃত্য নেচে চলেছে মরাখেগো ভূতেরা খোলা কবরটাকে ঘিরে। আড়ষ্ট ভঙ্গিতে পা ফেলছেন, খটখট শব্দ করছে মাংসহীন কঙ্কাল। চাঁদের আলোয় ভয়ঙ্কর হাসি আসছে যেন। মাংস খসে পড়া মুখের দাঁতগুলো টানছে, টেনে নামিয়ে নিয়ে যাচ্ছে আমাকে কালো শীতল কবরটার দিকে। তারপর হঠাৎ করে জল বাতাস বইল, হেসকা টানে অনেকখানি তুলে নিল আমাকে, সরিয়ে নিয়ে গেল মরাখেগো ভূতেদের কাছ থেকে, ওদের অপার্থিব আকর্ষণ থেকে। বাতাস আমাকে উড়িয়ে নিয়ে চলল কুকড়ে থাকা বুড়ো গাছটার মাথার উপর দিয়ে। তারপর আছাড় দিয়ে ফেললো মাটিতে। মাটিতে পেছিয়ে রইল যেন আমার দেহহীন মনটা, মরা পাতার মতো পুরো কার্পেটের ওপর। পাতার ওপর থেকে একটা মৃদু খসখসানি কানে এলো। প্রথমে খুব হালকা বাগে, তারপর জল হতে শুরু করলো। শুকনো পাতা মরমর করছেন, বাড়ছে শব্দটা। কখনো পাতা মারিয়ে, কখনো পাতার ভিতর দিয়ে আসছে। কাছে, আরো কাছে ছড়িয়ে পড়ছে শব্দ, বাড়ছে। একটা সময় আমার কাছে অনেকটা গর্জনের মতো মনে হলো শব্দটা। পাতা ছুঁয়ে ভেবে আমি শব্দ যেদিকে হচ্ছেন সেদিকে তাকালাম।
শুনছি আর শুনছি, তারপর দেখতে পেলাম ইঁদুরগুলো, শত শত ইঁদুর, ধূসর রঙের। একটা ইঁদুর সাগরের মতো এগিয়ে আসছেন, যেন ওগুলো কবর ফলকগুলোর পাশ কাটিয়ে শুকনো পাতার অপর দিয়ে। এত ইঁদুর, লেজের আঘাতে পাতা নড়ছেন, খিদের তীক্ষ্ণ চিৎকার করছে ওরা। হাড্ডিস আর ক্ষুধার্ত ইঁদুরগুলো যেন খাবার খুঁজে বেড়াচ্ছেন, মাটি শুকছেন, মরাদের কবর শুকছেন, শিকার খুঁজছেন। আতঙ্কিত হয়ে দেখলাম একটা ফলকের আড়াল থেকে বেরিয়ে দৌড় দিল একটা খরগোশ। ওটার দিকে ছুটে গেল ইঁদুরগুলো, পিছনের দুই পায়ে খাড়া হয়ে গেল ইঁদুরটা। আতঙ্কে স্তব্ধ, প্রবল জলশ্বাসে ধূসর একটা ঢেউ যেন ঝাঁপিয়ে পড়ল বেচারা প্রায়টার উপরে। হারিয়ে গেল ধূসর সমুদ্রের নিচে। চোখের পলকে ঘটে গেল ঘটনাটা। ছত্রভঙ্গ হয়ে গেল ইঁদুরগুলো। কে কার আগে রসালো মাংসের ভাগ নেবে সেটা চেষ্টায় ব্যস্ত। কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে খরগোশটা, পরে থাকবে শুধু রক্ত আর চকচকে হাড়। আক্রমণাত্মক ইঁদুরগুলো দেখে অসুস্থ বোধ করতে লাগলাম, অসুস্থ এবং মরিয়া। তবে ইঁদুরগুলোর দিকে তাকাতে তাকাতে হঠাৎ করে বুঝে ফেললো কি করতে হবে আমাকে। ছোট ছোট দলে ভাগ হয়ে গিয়ে খরগোশের মাংস খাচ্ছে ইঁদুরগুলো। বাটালের মতো ধারালো দাঁত দিয়ে খড় বের করছে শিকার, খণ্ড বিখণ্ড করে ফেলছে। একটা শরীর দরকার আমার, নিজেকে বোঝালাম। শরীর ছাড়া আমি এই গরস্থান থেকে বেরিয়ে যেতে পারবো না। আমি শুধু এখন বাতাসের গতিবিধির উপর নির্ভর করে বেঁচে থাকতে হবে আমাকে। বাতাস সহায়তা না করলে ভূতগুলো আমাকে টেনে নামিয়ে নেবে কবরের ভিতর। মরাক্ষিক ভূতটা যেভাবে আমার শরীরটা দখল করলো, সেভাবে আমি কি দেহ দখল করতে পারবো? জোগাড় করতে পারবো আর একটা দেহ? আবার ঠিক হয়ে নিচে নামিয়ে দাঁড়িয়েছি। একটা ইঁদুর, খরগোশের মাংসে পেট ভর্তি, অন্ধকারে জ্বলজ্বল করছে লাল চোখ। আবার অসুস্থ বোধ করলাম। সত্যি কি একটা ইঁদুরের দেহ দখলে কল্পনা করছি আমি? ইঁদুরটার দিক থেকে চোখ ফেরলাম। ভাবনাটা ভীতিকর। হেনরি, তোমার পরিবারকে সাবধান করতে হবে, নিজেকে পড়লাম। মিকি ব্রাউন ভয়ানক প্রাচীন, তোমার পরিবার ভীষণ বিপদের মধ্যে রয়েছে। আর যেসব ক্ষতি করবে তার জন্য তোমাকেই দায়ী করা হবে। ও তোমার দেহটাকে ব্যবহার করছেন। চেষ্টা করো, নিজেকে নির্দেশ দিলাম। ওটা ইঁদুরটার দেহকে দখলের চেষ্টা করো। ওটা তোমাকে এখান থেকে বের করে নিয়ে যাবেন, তোমাকে তোমার বাড়িতে নিয়ে যাবেন। আর তারপর কি? পরের কথা পরে বলবো। একেবারে একটা করে কাজ শেষ করা যাক, নিজেকে বোঝালাম। অসুস্থ বোধ করতে লাগলাম, ভয়ে প্রায় জমে গিয়েছিলাম। আমার ইঞ্চিখানে নিচে বসে থাকা পেট ফোলা ইঁদুরটার দিকে ঘুরে তাকালাম, সামনে ঝাঁপ দিলাম। সঙ্গে সঙ্গে পতির মতো চোখগুলো উঠে গেল আমার দিকে, যেন আমাকে দেখতে পাচ্ছে। লেজটা এবার নড়ে উঠল, ঘুরে দাঁড়ালো দৌড় দেওয়ার ভঙ্গিতে। একটা মুহূর্ত আর দেরি না করে ওঠার মাথায় চাপলাম। মনে করলাম কিভাবে আমার মাথায় চেপেছিল মরা খেকো ভূতটা। চাঁদে দিয়ে আমার মাথায় ঢুকেছিল, তারপর ভিতর ঢুকেছিল, ক্রমশ নিচে নেমেছিল নিচে। এই ইঁদুরটার সঙ্গে আমিও একই কাজ করব মনোনিবেশ করলাম। ওটার চামড়া ভেদ করে ঢুকতে শুরু করলাম। ফলে দেহটার মধ্যে জায়গা খুবই কম, সেটুকুর মধ্য দিয়ে নিজেকে আটকানোর চেষ্টা করলাম। অটো আর গরম, নিজেকে ছোট করার চেষ্টা করলাম, মনোনিবেশ করলাম। ইঁদুরটা ছটফট করছে, মোচড় খাচ্ছে টের পাচ্ছি। আতঙ্কে চিচে করে উঠল, জোরে জোরে মাথা ছুটছে দুই পাশে। আমাকে ঝাঁকি দিয়ে বের করে দিতে চাইছেন। আমি আরো কঠিনভাবে মনোনিবেশ করলাম, আমার চিন্তাটা কেন্দ্রীভূত করলাম। ওর দেহের ভিতরে ঢুকছি, কল্পনা করলাম গভীরে, অতল গভীরে। গল্পের আগামী পার্ট শুনবেন আগামীকাল ঠিক 4টায়। শুনতে সাথে থাকুন, সাবস্ক্রাইব বাটন প্রেস করে। আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।